ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বিষয়ে প্রথমেই আলোচনা রাখব এবং তারপরে কোষে দেখি 3.1 অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো, শুরু করা যাক। প্রথমে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত আঁকার চেষ্টা করছি। দেখো, বৃত্ত কিন্তু এমনি এমনি আঁকা যায় না, মানে হাতে আঁকা যায় না, আমাদের যন্ত্রপাতির প্রয়োজন। দেখো, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা বৃত্ত আঁকছি। দেখো, আশা করি সবাই বুঝতে পারবে এবং প্রথম থেকেই সবাই মনোযোগী হও। এইটা দেখো, একটি বৃত্ত আঁকা হলো। তো দেখো, এইটা এই কেন্দ্রবিন্দুর নাম দিব ও। তারপরে আমরা একটি একটু নিচে দিই। দেখো, আগে আমি ব্যাসটা এঁকে নিই। ধরো ব্যাস, এইটা আমি যে আঁকছি, আর এইটা আমি একটি ব্যাসার্ধ এঁকে নিলাম। দেখো, এবার আমরা নাম দেব। এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, নাম দিলাম ও। এটা ব্যাসার্ধ, নাম দিলাম এটা ওপি, মানে পি দিলাম। এইটা এ বি ব্যাস, সিডি জ্যা। তাহলে আর এইখানে আমি ই দিব। কেমন? এবার দেখো, এইখানে কিছু বলার আছে এবং বোঝার আছে। দেখো, বৃত্ত হচ্ছে এমন একটি সমতলিক চিত্র যে কেন্দ্র থেকে এই যে বৃত্ত চাপ এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধির প্রতিটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান, অর্থাৎ পরিধির উপর যে কোনো বিন্দু কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অবশ্যই সমুদ্রবর্তী হবে, নাহলে কিন্তু বৃত্তই হবে না। তো দেখো, এইটা কেন্দ্রবিন্দু এবং এইটা হচ্ছে বৃত্তের জ্যা, আর এবি হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো, সিডিও জ্যা, এবিও জ্যা। তফাৎটা কি? এবি হচ্ছে কেন্দ্রগামী জ্যা আর সিডি কেন্দ্রগামী নয়। তাহলে কেন্দ্রগামী জ্যা কি বলা হয়? বৃত্তের ব্যাস, এবং বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা ওইভাবে বলতে পারবো যে বৃত্তের বৃহত্তম জ্যায় হচ্ছে বৃত্তের ব্যাস, বা বৃত্তের কেন্দ্রগামী জ্যায় হচ্ছে বৃত্তের ব্যাস। আর ওপি হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ। এইখানে ওএ ব্যাসার্ধ হবে, ওবিও ব্যাসার্ধ, ওপিও ব্যাসার্ধ হবে। তো দেখো, আমরা আরো কিছু বোঝার আছে। দেখো, এই দেখো, যদি আমরা এইখান থেকে অর্থাৎ সি এ পি বি ডি অর্থাৎ এই অংশটুকু এইখানে আমি কলম দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। রং পেন্সিল থাকলে আলাদাভাবে রং করে দিলে আরও পরিষ্কার হয়ে যায়, তোমরা এমনিতেই বুঝতে পারবে। দেখো, এই যে আমি ডট ডট দিলাম, এই অংশ হচ্ছে কি অধিবৃত্তাংশ, আর এইটা ধর আমি প্লাস দিলাম, প্লাস সাইন দিলাম, শুধুমাত্র বোঝার সুবিধার্থে এগুলো দিলাম। দেখো, তাহলে ডট ডট অংশটা হচ্ছে অধিবৃত্তাংশ, আর প্লাস সাইন যুক্ত অংশ হচ্ছে
উপবৃত্তাংশ। এবার দেখো এই সি, এইখান থেকে অর্থাৎ সি থেকে এই বাঁকা অংশটা হচ্ছে অধিচাপ, আর এই সি থেকে এই যে ছোট এই বাঁকা অংশটুকুর নাম হচ্ছে কি, এই বৃত্তচাপের নাম হচ্ছে উপবৃত্তচাপ। দেখো এই হলো, এবার আমরা লিখে দিব এইটা হচ্ছে কি অধিবৃত্তাংশ, এইটা হচ্ছে উপবৃত্তাংশ, আর এই যে বাঁকা দাগ এইটা হচ্ছে উপচাপ বা উপবৃত্তচাপ, আর এই যে বড় এই বাঁকা অংশটা হচ্ছে অধিচাপ বা অধিবৃত্তচাপ, অধিচাপ। দেখো আর ও হলো কি কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু। এবি হচ্ছে বৃত্তের ব্যাস, সিডি হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে দেখো এই ছবিটা অবশ্যই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আরও একটা অংশ আছে মজার, সেটা হলো কি, ধরো এই যে ওবি আর ওপি দুটি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দুটি দেখো বৃত্তচাপ পিবি আছে, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি পি ও বি, এই যে আমি হাত নিয়ে আসছি এইখান থেকে এই অংশটা হচ্ছে কি বৃত্তকলা। এবার দেখো অধিচাপ আর উপচাপ যেমন হলো, বা অধিবৃত্তাংশ উপবৃত্তাংশ যেমন হলো, তেমনি এই বৃত্তকলাও দুই রকমের হয়। একটা হচ্ছে বড় বৃত্তকলা বা মেজর সেক্টর, আর একটা হচ্ছে ছোট বৃত্তকলা বা মাইনার সেক্টর। দেখো এই পি ও বি এই অংশ হচ্ছে কি মাইনার সেক্টর, মানে ছোট বৃত্তকলা, আর এই যে এখান থেকে এই দিকটা এইটা হচ্ছে কি, এইটা হলো মেজর সেক্টর বা বড় বৃত্তকলা। তো দেখো আশা করি তোমাদের প্রত্যেকের এটা পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো আমরা 3.1 অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 3.1 কি বলেছে, দেখো পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি, এই যে এইটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত, এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ, অর্থাৎ পি এ কিউ এই বরাবর যাবে, পি এ কিউ, এখানে আমরা বলতে পারতাম পি এ সি কিউ বলতে পারতাম। দেখো পি এ কিউ এই বৃত্তাংশে কোন কোন ব্যাসার্ধ আছে সেটা আমাদের লিখতে হবে, এই যে অবস্থিত তা লিখি বলেছে। তো দেখো শুরু করা যাক। দেখো কোষে দেখি, থ্রি পয়েন্ট ওয়ান। দেখো একের অঙ্কটি বলেছে, দেখো এই যে ছবি দেখো, অবশ্যই ছবি দেখতে হবে, নাহলে হবে না। এই পি এ কিউ এই বৃত্তাংশে কোনগুলি ব্যাসার্ধ সেগুলো আমাদের নামগুলো লিখে ফেলতে হবে। তো দেখো
ওপি একটা ব্যাসার্ধ, ওএ একটা ব্যাসার্ধ, ওসি একটা ব্যাসার্ধ, ও কিউ একটি ব্যাসার্ধ। আমরা এগুলোকে এও, পিও, এও, সিও, কিউ বলতে পারতাম, ওতে কোনো সমস্যা নেই। দেখো তাহলে আমরা লিখব যে পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত ব্যাসার্ধগুলি হলো কি কি? ওপি, ওএ, ওসি ও ওকিউ। তাহলে পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত ব্যাসার্ধগুলি হলো ওপি, ওএ, ওসি ও ওকিউ। এবার দেখো নিচের দুইয়ের অঙ্কটা, নিচের বাক্সে বুঝে লিখি। এই যে বাক্স বা ফাঁকা ঘর আছে, ফাঁকা খোপ আছে, এইখানে আমরা বুঝে লিখব। দেখো এক একটা কি বলেছে, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। আমরা কত বিন্দু আছে একটি বৃত্তে? একটি বৃত্তে তো অসংখ্য বিন্দু আছে। তাহলে আমরা লিখে দেব 2-এর 1 লিখব, একটি বৃত্তে অসংখ্য, আমরা এটা কি করব, বক্স দিয়ে ঘিরে দেব, অসংখ্য বিন্দু আছে। দেখো 2-এর 2-এরটা বলেছে যে বৃত্তের বৃহত্তম জ্যা। তো আমরা একটু আগেই বললাম যে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তাহলে কি লিখে দেব, বৃত্তের 2-এর 2 বৃত্তের বৃহত্তম জ্যা, বক্স আছে এখানে, কি লিখব, এইটা লিখব ব্যাস। এবার দেখো 1-এর 3 নম্বরটা, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ এ বিভক্ত করে। তাহলে আমরা লিখে দিব যে 2-এর 3 নম্বর, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি, বক্স দিলাম, দুটি বৃত্তাংশে বিভক্ত করে। এবার দেখো 2-এর 4-এরটা কি বলেছে, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। ব্যাস মানে সেটা অবশ্যই কেন্দ্রবিন্দুগামী হবে। তো আমরা কি লিখব, বৃত্তের সকল ব্যাস 2-4 বৃত্তের সকল ব্যাস বক্সে বা বাক্সে লিখব কেন্দ্রবিন্দু
গামী। 2-এর 5 নম্বরটা দেখো কি বলেছে। দেখো বলেছে যে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে, অর্থাৎ দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। তাহলে এসো আমরা লিখে ফেলি চটপট। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। এবার দেখো 2-এর 6 নম্বরের অঙ্কটি দেখো। 2-এর 6 অঙ্কটি 2-এর 6 কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এইখানে বাক্সে অবশ্যই দুটি ব্যাসার্ধ হবে, একটি বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা। তো দেখো পুরো বাক্যটা আমাদের লিখতে হবে। লিখতে শুরু করি। একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এবার দেখো 2-এর 7 নম্বরেরটা কি বলেছে দেখো। বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা অবশ্যই বড় হবে। দেখো আমি হাতে কলমে মানে জাস্ট আমি পেন্সিল কম্পাস ব্যবহার করছি না, কলম দিয়ে বলছে এই ধর একটা বৃত্ত আছে, এটা হলো তার কেন্দ্র। এবার এর বাইরে একটা বিন্দু আছে, তো এই বৃত্তের কেন্দ্র থেকে বাইরের বিন্দু যোগ করলে যে রেখা পাবো সেই রেখাংশের দৈর্ঘ্য অবশ্যই ধরো এইটুকু ও, এটুকু এ, এটুকু বি। ওবি হচ্ছে বাইরের বিন্দুর দৈর্ঘ্য আর ওই হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা অবশ্যই বড় হবে। তাহলে আমরা লিখে ফেলি। দেখো বৃত্তের বাইরের কোনো বিন্দু
ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়। এবার দেখো 3 অঙ্কটি কি বলেছে, দেখো ভালো করে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি। তো দেখো শুরু করা যাক। আমরা প্রথমেই নম্বর দিয়ে দিই 3 অঙ্কটা। দেখো আমরা প্রথমেই পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে ফেলছি। এই ধরো একটা এই একটা বৃত্ত আঁকলাম। এর কেন্দ্র নাম দিলাম ও, ব্যাস এঁকে ফেলি। এটা কেন্দ্রগামী জ্যা মানে ব্যাস। আচ্ছা, এইটা হলো জ্যা, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। নাম দেব, এটা এবি, এটা পি, এটা সিডি। আচ্ছা, এবার দেখো লিখে দিই। দেখো তো কি কি চেয়েছে প্রথমেই কেন্দ্র। তাহলে আমরা লিখে দিব ও বিন্দু কেন্দ্র, তারপরে জ্যা, সিডি সরল রেখাংশ, বৃত্তের জ্যা, তারপরে ব্যাস, এবি হচ্ছে বৃত্তের ব্যাস বা ব্যাস লিখে দিলাম। ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এপিবি বা এখানে সিএপিবিডি রেখে দিচ্ছি। সিএপিবিডি বৃত্তচাপ, এটা হচ্ছে কি অধিচাপ বা অধিবৃত্তচাপ অথবা অধিচাপ বলতে পারি, কোনো সমস্যা নেই। আর নিচে একটা নাম দেই, ধরো এটা ই দিলাম। তাহলে সিইডি
সিইডি বৃত্তচাপ, এটা হচ্ছে উপচাপ। দেখো, তাহলে প্রথমে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা জায়গায় পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তের কেন্দ্রবিন্দুর নাম দিলাম ও। একটি ব্যাস এবি আঁকা হলো, সিডি একটি জ্যা আঁকা হলো এবং ওপি একটি ব্যাসার্ধ আঁকা হলো। দেখো, ও বিন্দু হচ্ছে কেন্দ্রবিন্দু বা বৃত্তের কেন্দ্র, সিডি সরলরেখাংশ হচ্ছে বৃত্তের জ্যা, এবি সরলরেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাস, ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর সিএপিবিডি এইটা হচ্ছে অধিচাপ, আর সিইডি এটা হচ্ছে উপচাপ। তাহলে এই পর্যন্ত করলে এই অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো, চারের অঙ্কগুলো কি বলেছে। দেখো, 4-এর 1 থেকে আমরা শুরু করছি। দেখো, 4-এর 1 কি বলেছে। দেখো, 4-এ বলেছে সত্য না মিথ্যা লিখি। 4-এর 1, বৃত্ত একটি সমতলিক চিত্র। অবশ্যই বৃত্ত একটি সমতলিক চিত্র। তাহলে 4-এর 1 আমরা লাইনটা লিখব, লিখে পাশে সত্য কি মিথ্যা সেটা লিখে দেব। দেখো, বৃত্ত একটি সমতলিক চিত্র, দাঁড়ি এইটা অবশ্যই সত্য, সত্য লিখে দিলাম। এবার 4-এর 2, 4-এর 2 দেখো কি বলেছে, বৃত্তাংশ বা সেগমেন্ট একটি সমতলিক ক্ষেত্র। অবশ্যই এটি সমতলিক ক্ষেত্র। তাহলে লিখে দিই, বৃত্তাংশ ব্র্যাকেটে সেগমেন্ট একটি সমতলিক চিত্র, দাঁড়ি। তাহলে এইটাও হবে সত্য। এবার 4-এর 3 দেখো, 4-এর 3 কি বলেছে, বৃত্তকলা বা সেক্টর একটি সমতলিক চিত্র। অবশ্যই সমতলিক চিত্র। তাহলে আমরা এটাও লিখে দেব সত্য। এবার দেখো, 4-এর 4 কি বলেছে, জ্যা একটি সরলরেখাংশ। অবশ্যই সরলরেখাংশ, তাই লিখে দিই 4-এর 4 জ্যা একটি সরল রেখাংশ। এইটাও সত্য হবে, সত্য লিখে দিলাম। এবার দেখো, 4-এর 5-এরটা কি বলেছে, চাপ একটি সরল রেখাংশ। দেখো, চাপ তো হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে এইটা কি করে সরল রেখাংশ হতে পারে। তাহলে দেখো, বলেছে
চাপ একটি সরল রেখাংশ, এইটা অবশ্যই সরল রেখাংশ নয়, তাহলে আমরা এটা লিখে দেব মিথ্যা। এবার দেখো 4-এর 6 অঙ্কটা কি বলেছে। 4-এর 6 বলেছে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, না অসংখ্য জ্যা আছে একই দৈর্ঘ্যের, তাহলে সেই জ্যায়ের সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়। আর এখানে সসীম সংখ্যক মানে নির্দিষ্ট সংখ্যক বলেছে, তাহলে এটা অবশ্যই মিথ্যা, অবশ্যই এটা মিথ্যা হবে। তাহলে 4-এর 6 আমরা লিখে ফেলি। বলেছে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। দেখো একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে মানে নির্দিষ্ট সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা ভুল, কারণ একটি বৃত্তে অসংখ্য একই দৈর্ঘ্যের জ্যা আছে, তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে। এবার দেখো 4-এর 7 অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এইটাও কিন্তু ভুল, কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য এককেন্দ্রিক বৃত্ত আঁকা যায়। তো দেখো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। দেখো আগেই বললাম যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা কিন্তু ভুল, কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য এককেন্দ্রিক বৃত্ত আঁকা যায়, তো এটা অবশ্যই মিথ্যা হবে। এবার দেখো 4-এর 6 নম্বর কি বলেছে, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই সমান হবে। দুটি বৃত্ত সমান তখনই সর্বসম তখনই হবে যখন দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হবে, তাহলে আমরা লিখে দিব 4-এর 8 নম্বর, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই সমান হবে, এটা আমরা সত্য লিখে দিলাম। দেখো এই পর্যন্ত করলেই 3-এর কোষা দেখি 3-এর 1-এর অঙ্কগুলো অর্থাৎ 3.1-এর অঙ্কগুলো আমাদের সমাধান করা হয়ে যাবে।
তোমাদের কাছে একটা আবেদন, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ প্রত্যেককে সাথে থাকার জন্যে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে তোমরা প্রত্যেকে ভালো থেকো।